জানাচ্ছি আজকের অনুষ্ঠানে মল মাস শব্দটার সঙ্গে যে একেবারে আপনারা অপরিচিত এরকমটা ব্যাপার নয়। অনেকেই জানেন মল মাস শব্দটা শুনেছেন, কিন্তু কি মল মাস বা কেন এটা অনেকের হয়তো বা জানা হয়ে ওঠেনি। কিন্তু আবার এটা অনেকে জানেন, মানে একদম ঠিক জানেন যে মল মাসে কোনো বিশেষ শুভ কাজ করা যায় না, বিশেষত কোনো পুজো আচ্চা হয় না, বিয়ে হয় না, অন্নপ্রাশন হয় না, উপনয়ন হয় না, এগুলো হয় না মল মাসে। তো এখন তো মল মাস চলছে, তাহলে এই মল মাস কেন আমাদের কাছে তাত্ত্বিকভাবে আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ? আদতেও কি গুরুত্বপূর্ণ? প্রশ্নটা আপনার মনের মধ্যে থাকবে। এখন সেখানে দাঁড়িয়ে আমরা দেখুন, একটা পারসেপশন মানুষের আছে, মানুষেরা জানেন যে অমাবস্যাতে গ্রহদোষ প্রতিকার করা যায়। ওই জন্য বিশেষ অমাবস্যাগুলোতে বলা হয় যে এই দিনে আপনি আপনার গ্রহদোষ প্রতিকার করতে পারেন। আমি যদি এর সঙ্গে সাজস্যতা রাখতে চেষ্টা করি, তাহলে আমার মধ্যে এটা প্রশ্ন যে তাহলে কি মল মাসে আমরা গ্রহদোষ প্রতিকার করতে পারি? যদি আমাদের বাস্তুক্ষেত্রে সমস্যা থাকে, আপনার বাড়িতে যেটা উত্তরে থাকা দরকার সেটা নেই, বা যেটা উত্তর পশ্চিমে থাকা দরকার নেই, বা বাস্তুর আরও নানান কমপ্লিকেশন রয়েছে, ব্রহ্মস্থানে প্রবলেম রয়েছে, বা দক্ষিণ পশ্চিমের সমস্যা বা দক্ষিণের সমস্যা, আমরা কি তার কোনো অ্যাস্ট্রোলজিক্যাল সলিউশন করতে পারি মল মাসে? আর এবার ব্যাপার হচ্ছে, মানুষ জানতে চাইবেন তাহলে যদি করতে পারি তাহলে আমার তো লাভ হলে তবেই আমি করবো, না হলে আমি কেন করতে যাবো? নাহলে তো 365 দিন সময় আছে, আমি যে কোনো একটা সময় করব। মল মাসেই বা আমি কেন করব? আসুন ইত্যাদি বিষয় আজকে জানবো। আমার অত্যন্ত প্রিয় সন্দীপ আমার সঙ্গে রয়েছেন, সন্দীপ শাস্ত্রী। আমি স্বাগত জানাবো সন্দীপকে আজকের অনুষ্ঠানে। একদম, অনেক ধন্যবাদ তোমাকে। প্রথমে জানাবো সকল গুরুজন সিদ্ধার্থ শ্রী গণেশকে প্রণাম। মল মাস 3 বছরে একবার আসে। আর সব থেকে বড় ব্যাপার তুমি যেটা বললে না, যে অনেকেই অমাবস্যা যোগেও কাজ করেন। অবশ্যই প্রত্যেকটা অমাবস্যা, 12টা মাসে আমরা 13টা বা 12টা অমাবস্যা পাই, প্রত্যেকটা অমাবস্যায় আমাদের কাজ হয়। কিন্তু এই 3 বছর পর মল মাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মাস। এখানে আমি নতুন বাড়ি কিনতে পারবো না, অন্নপ্রাশন হবে না, নতুন জমি কেনা যাবে না, নতুন বাস্তু কেনা যাবে না, কিন্তু বাস্তুর দোষ খণ্ডন করা যাবে। তুমি তোমার অশুভ গ্রহের সংস্কারই সময় করতে পারবে, কিন্তু শুভ কাজ করতে পারবে না। তাই অশুভ গ্রহ সংস্কারের ক্ষেত্রে আপনার জন্মচার্টে যদি মাঙ্গলিক দোষ থাকে, শনির 7.5 থাকে, কালসর্প দোষ থাকে, বা যে কোনো ধরনের শনির সাথে কেতু যুক্ত হয়ে বসে রয়েছে, শনির সঙ্গে রাহু যুক্ত হয়ে বসে রয়েছে, শনির সাথে চন্দ্র যুক্ত হয়ে বসে রয়েছে, এই ধরনের কোনো দোষ নিয়ে শাপিত দোষ বা সাধুসর্প দোষ রয়েছে, রবি এবং শুক্র এক জায়গায় দাহ্যযোগ বা দারিদ্র্যযোগ সৃষ্টি করলো, যে কারণে প্রচণ্ড অর্থ ব্যয় হচ্ছে, অর্থ আসার জায়গায় ব্লক হয়ে যাচ্ছে, বা অর্থ এলে আপনি সঞ্চয় করতে পারছেন না, এই ধরনের কোনো দোষ যাদের জন্মচাটে রয়েছে, যাদের বিয়ে হচ্ছে না, বিবাহিত জীবন নিয়ে ভীষণ সমস্যায় রয়েছেন, বিয়ে হয়ে গেছে অনেকগুলো বছর পেরিয়ে যাওয়ার পর আপনারা দেখলেন যে বিবাহিত জীবনে এক্সট্রা ম্যারিটারিয়াল অ্যাফেয়ার এলো, সেটা আপনার জীবনেও আসতে পারে, আপনার পার্টনারের জীবনেও আসতে পারে, এই ধরনের কোনো সমস্যা যারা ফেস করছেন, সন্তান প্রচণ্ড পরিমাণে ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছে, সন্তান কিছুতেই লোকের সাথে, সমাজের সাথে মিশতে পারছে না, সামাজিক হতে পারছে না, কথা বলার যে ওয়ে অফ টকিং সেটা তার পরিবর্তন হয়ে যাচ্ছে, সে শান্ত শিষ্টভাবে কথা না বলে প্রচণ্ড উগ্রতার সঙ্গে কথা বলছে, এই ধরনের সন্তানের কোনো সমস্যা যদি থেকে থাকে, যার কারণে তার আত্মীয় স্বজন, তার বন্ধুবান্ধব, তার টিচার্সদের কাছে তার একটা ইমপ্রেশন নষ্ট হচ্ছে, এছাড়া তার পড়াশোনার রেজাল্টের ওপর এফেক্ট পড়ছে, নেগেটিভ এফেক্ট পড়ছে, যে কারণে রেজাল্ট ডিটোরিয়েট করছে, আপনারা অবশ্যই এই সময়টা তার প্রতিকার প্রতিবিধান করেন। মল মাসে স্পেসিফিক কোনো ডেতে আমরা পুজো করি না। মল মাসের প্রথম মল মাস পড়লো যে অমাবস্যা এবং শেষ যে অমাবস্যা, এই যে ডিউরেশনটা 1 মাসের, এই 1 মাসটাই হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ। ফলার্নি অমাবস্যা দিয়ে শুরু হলো এবং শেষ যে অমাবস্যাটা আমরা পাবো, সেখানে গিয়ে আমরা মল মাসের প্রত্যেকটা কাজের সমাপন ঘটাতে পারবো। এবং এই মল মাসে যত নেগেটিভ কাজ যেটা আপনার জীবনে রয়েছে, আপনার কর্মের জায়গায়, আপনার বাস্তুর জায়গায়, আপনার ব্যবসার জায়গায় এবং অবশ্যই আপনার সন্তানের জায়গায়, সেগুলো খণ্ডন করবার জন্য একদম উপকারী একটা মাস এবং চটজলদি কাজ পাওয়া যায়। এবং আমি সবসময় প্রত্যেকটা এপিসোডে বলে থাকি, মল মাসে কাজ করলে সে কাজ নয়, কথা বলে। এটা তো খুব মানে ইম্পর্টেন্ট একটা জিনিস। আরেকটা জায়গায় একটু বলে দিই সন্দীপের অনুষ্ঠানেই, সেটা হচ্ছে যে এখন তো অনেকেই বাড়িতে বসে টিভি বা টেলিভিশনের সামনে অনুষ্ঠান দেখছেন। তো এটা বলে দেওয়া ভালো যে আপনি কিন্তু বাড়িতে হয়তো নেই, এখন বাইরে কোথাও রয়েছেন,
আপনি আপনার ফোনে ফেসবুকে সন্দীপের অনুষ্ঠান দেখতে পারেন। আমি ছোট এক্সাম্পল দিই আপনাদেরকে। দেখুন, এটা হচ্ছে আমার টেলিফোন। দেখুন, আমি আমার চিত্র সাংবাদিক দেবাশিস রয়েছে, ওর নামও দেবাশিস, আমার নামও। তো এখন এই ছবিটা একটু বড় করো ভাই, একটু বড় করেই ছবিটা একটু দেখাও। যে দেখুন আমি ফোনে, বা দেখি আমি যদি এদিকে দেখাই, তো আমি দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন যে ফোনে আমরা অনুষ্ঠানটা কিভাবে দেখতে পাচ্ছি। দেখুন এই যে ফোনে, একটু বড় করে আমরা দেখাবো। এই দেখুন, এই হচ্ছে সন্দীপের অনুষ্ঠান, ফোনে আপনি শুনছেন। আমি অডিওটা মিউট করে রেখেছি, অডিও বাড়িয়ে দিলাম। দেখুন আমি আমার চিত্র সাংবাদিক দেবাশিস রয়েছে, ওর নামও দেবাশিস, আমার নামও। তো এখন এই ছবিটা একটু বড় করো ভাই, একটু বড় করেই ছবিটা একটু দেখাও। দেখুন যে দেখুন আমি ফোনে, বা দেখি আমি যদি এদিকে দেখাই, তো আমি দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন যে ফোনে আমরা অনুষ্ঠানটা কিভাবে দেখতে পাচ্ছি। দেখুন এই যে ফোনে। আমি কেন এটা বললাম আপনাদেরকে, তার কারণ হচ্ছে লাইভ আপনারা দেখতে পারেন। এবার দেখুন, আপনি বাড়িতে রয়েছেন, টিভি নিয়ে গন্ডগোল, এটা মল মাসে প্রতিকার করালো এই গন্ডগোল মিটবে না। মানে আমি বাড়িতে 5 জন লোক, আর একটা বাড়িতে ওয়াল হ্যাঙ্গিং টিভি রয়েছে, কে দেখবেন? এবার কারুর সন্দীপের অনুষ্ঠান দেখতেই হবে, এবং তিনি কমিট করে বসে থাকেন যে সন্দীপ কি বলেন, ওনার বক্তব্য খুব ভালো লাগে, কি কি হয় আমরা শুনবো। আপনি রাস্তায়, পাড়ায়, ক্লাবে, বাজারে, অফিসে, আদালতে, স্কুলে, যেখানেই থাকুন না কেন, যদি আপনার ফোন হাতে থাকে, আপনি ঠিক এইভাবে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ অনুষ্ঠান আপনি সিটিভিনে দেখতে পারেন। কাজে মানে টিভিতে দেখা এটা একটা অপশন, কিন্তু ফোনে প্রচুর পরিমাণ দেখুন, এবং আপনারা আমাদেরকে জানান কেমন লাগছে। আসুন, একজনের ফোন আছে, আমি নিয়ে নিই। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। কোথা? আমার মেয়ের সম্বন্ধে কল্যাণী থেকে বলছি। আপনি কোথা থেকে কথা বলছেন? কল্যাণী। কল্যাণী থেকে, আচ্ছা বেশ। বলুন, আপনার মেয়ের নাম বলুন। মেয়ের নামটা না বললে হবে না? আচ্ছা ঠিক আছে, আপনি মেয়ের জন্ম তারিখ বলুন তাহলে। 1 জানুয়ারি 2001। 1 জানুয়ারি 2001। টাইম বলুন। এই রাত 12টা 40। 12টা 40। আচ্ছা, মানে 31 তারিখ রাতের বেলা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সোমবার ধরে নিয়েছি। হ্যাঁ, আর বার্থ প্লেস বলুন। কল্যাণী, মানে নার্সিং কল্যাণী। কল্যাণী, বেশ ঠিক আছে। হ্যাঁ, রবিবার পেরিয়ে সোমবার আসছে এটা। সোমবার। তুলা লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নরগণ আপনার মেয়ের জানা ছিল? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, বৃহস্পতি শনি দুটি গ্রহ বক্রী অবস্থায় রয়েছে। কুম্ভ রাশির একদম লাস্ট স্টেজের শনি 7.5-এর প্রভাব চলছে, একদম শেষ সময়, ঠিক আছে? এছাড়া আপনার মেয়ের লগ্নে মঙ্গল বসে রয়েছে, একটা মাঙ্গলিক দোষ। অষ্টম স্থানে বৃহস্পতি শনি দুটি গ্রহ বসে রইল, গুরুশৈলী দোষের মধ্যে পড়লো। রবি বুধ কেতু একসাথে 3rd হাউসে, তার মানে এটা একটা গ্রহণ দোষ এবং বীজ দোষ সৃষ্টি করেছে। এগুলোর জন্য কি কি হবে? প্রথমত আমি একটা জিনিস বলি, আপনার মেয়ের চার্টের মধ্যে মাঙ্গলিক দোষ এবং রবি কেতু গ্রহণ দোষ, বুধ কেতু বীজ যোগ, এই 3টে জিনিস আপনার মেয়ের কেরিয়ার স্টাবলিশমেন্ট দেবে না। ও এই 4টা চাকরির চার্ট, কিন্তু কখনোই চাকরির দিক থেকেও স্যাটিসফ্যাকশন আসবে না। এবং সেটা স্যালারি হতে পারে, সেটা চাকরির অ্যাটমসফিয়ার হতে পারে, চাকরির ধরন হতে পারে। এবং তার থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে চাকরির জায়গাটা তো বললাম, আরেকটা হচ্ছে বিয়ের জায়গা। এই চার্টের মধ্যে ম্যারেড লাইফ ভীষণ খারাপ, ম্যারেজ লাইফ, এবং সেখানে দাঁড়িয়ে বিবাহিত, মানে এটা একটা বৃহস্পতি শনি অষ্টমে থাকলে ছন্ন ছাড়ার যোগ সৃষ্টি করে। বিবাহিত জীবনে ছাড়াছাড়ি হয়ে যাওয়া, বা বিবাহিত জীবনে একটি দূরত্ব শুধু নয়, হ্যাঁ দূরত্ব তো অবশ্যই হবে, মানে যেটাকে আনম্যাচিওর ম্যারেজ লাইফ বলে, কোনো রকম ম্যাচুরিটি পাবে না, এই ধরনের একটা জায়গা আমি এখানে দেখতে পাচ্ছি। শেয়ার করুন, শুনবো আমি এবারে। ক্যারিয়ারটা ভালো যাবে? হ্যাঁ, ক্যারিয়ারটা কি করছে এখন শুনবো। হ্যাঁ, ও একটা কাজ করছে, প্রাইভেট কোম্পানিতেই করছে, আইটি সেক্টরে। প্রাইভেট কোম্পানিতে করুক, অসুবিধা নেই। ও জব স্যাটিসফ্যাকশন আছে ওর? খুব না, সে মাইনাপত্র কম। মাইনেপত্র কম? তাহলে আর মাইনেপত্রই যদি কম হলো, তাহলে আর অন্যান্য সুযোগ সুবিধা কিছু পায় না? সেরকম পায় না। তাহলে খুব একটা সন্তুষ্ট নয় কেন বলছেন? বলুন যে অসন্তুষ্ট। হ্যাঁ, তাহলে এবারে আপনি আমাকে বলুন যে আপনি এখন আমায় ফোন করেছেন, মেয়ের বিয়ে হয়েছে? না না। এবারে আপনি আমাকে ফোন করেছেন কেন? ওর কেরিয়ার আর বিয়ে নিয়ে জানবেন বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো জানিয়ে দিলাম, আমি কারণটাও বলে দিলাম যে কি কি কারণে ওর এই জিনিসগুলো সৃষ্টি হচ্ছে। প্রথমত আপনাকে এখন যেটা করতে হবে, ওর এই বছর অগাস্ট মাসের পর থেকে একটা ভালো কেরিয়ারের জায়গা রয়েছে, যেটা একদম 2030-এর অগাস্ট অবধি থাকবে।
আর এই বছর অগাস্টের পর থেকে একটা বিয়ের যোগও শুরু হচ্ছে, যেটা আগামী 2 বছর পাবে। ঠিক আছে, এই দুটো জিনিস আমি আপনাকে বললাম, সময় বললাম। এবার আপনাকে কি করতে হবে, ওর যে লগ্নে মঙ্গল মাঙ্গলিক দোষ, ওর রবি বুধ কেতু একসাথে গ্রহণ দোষ 20 যোগ, আর অষ্টমে বৃহস্পতি শনি, এই 3টে জায়গার প্রতিকার করান। কারণ এই 3টে জায়গার প্রতিকার যদি আপনি না করান, 2030 পেরিয়ে যাওয়ার পরও আপনার মেয়ের বিয়ে হয়তো হবে না, বা হলেও সুখী হবে না। আর কেরিয়ারের ক্ষেত্রে যেরকম ওর ডিসস্যাটিসফ্যাকশন রয়েছে, যেমন ও বলছে যে আমি একেবারেই চাকরির স্যালারি নিয়ে বা চাকরির জায়গা নিয়ে, ছোটোখাটো চাকরি, আপনি এই শব্দটা ব্যবহার করলেন, এই ধরনের ছোটোখাটো চাকরির সঙ্গেও যুক্ত থাকবে, স্যাটিসফ্যাকশন কিছুতেই আসবে না। আপনি অবশ্যই জায়গাগুলোর প্রতিকার করিয়ে নিন। ধন্যবাদ, সঙ্গে থাকুন। বেশ, আপনি যোগাযোগ করে নেবেন। দেখুন নিচে হেল্পলাইন নাম্বার রয়েছে, যাদের এমন প্রবলেম, সবাই এরকম নয় যে অনেকে চেষ্টা করছেন ফোন পাবেন লাইভে, তা নয়, আপনারা সরাসরি বুকিং করিয়ে নিতে পারেন। এই ধরনের প্রবলেম বহু মানুষের থাকতে পারে, যে যাদের ক্ষেত্রে কেরিয়ার তৈরি হচ্ছে না, ছোটোখাটো একটা কোম্পানিতে রয়েছেন, জব স্যাটিসফ্যাকশন নেই, মাইনে ভালো পাচ্ছেন না, এমনকি অন্যান্য যে ফেসিলিটি সেটাও পাচ্ছেন না। দ্বিতীয়ত কি, বিয়ের ক্ষেত্রে তো একটা মারাত্মক এটা জায়গা যে ডিস্যাটিসফ্যাকশন থাকবে, প্লাস একটা ইম্যাচিউরিটি কাজ করবে। এটা কিন্তু খুব খারাপ, মানে একদিকে যেরকম ওর মনস্তত্ত্বের জন্য খারাপ, অন্যদিকে আপনাদের সোশ্যাল রেপুটেশনের জন্য খারাপ, সব দিক থেকেই খারাপ। মানে একটা বিয়ে যদি ঠিকঠাক ম্যাচিওর না করে, আমি বিলিভ করি সোশ্যাল রেপুটেশনের চাইতেও ওর মানসিক যে হতাশা তৈরি হবে, এই হতাশা কিন্তু একটা ভয়াবহ জিনিস। তো কাজে যাদের এই মানে বিয়ে হচ্ছে না বা বিয়ের ক্ষেত্রে ইম্যাচিউরিটি রয়েছে, তারা ডেফিনেটলি যোগাযোগ করতে পারেন। পরের ফোনে কে আছেন? হ্যালো হ্যালো হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, কোথা থেকে দাদা আপনার সাথে নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন দিদিভাই? আমি বসিরহাট থেকে বলছি দাদা। রাইট, কার সম্পর্কে জানবেন আপনি? আমার ছেলের সম্বন্ধে। সন্দীপের প্রোগ্রাম রেগুলার দেখা, মানে যখন আমি দেখি, লাইনে পাই না, আজকে পেয়ে গেছি, তাই যোগাযোগ করতে চাই। একটা জিনিস বলবেন যেটা সন্দীপের প্রোগ্রাম আপনার ভীষণ ভালো লাগে? উনি যা বলেন সঠিক হয়, কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি। বলুন, আপনি যার সম্পর্কে জানবেন তার জন্ম তারিখ বলুন। তোমার 10th মানে ফেব্রুয়ারি মাসের 10 তারিখে, 10/2/1977। 1977। টাইম বলুন। সকাল 9টায়, 9:30। সকাল 9:30। জন্মস্থান? কলকাতা। আপনার কে হয় উনি? আমার ছেলে হয়, রাইট। আচ্ছা, ছেলের নাম কি? ছেলের নাম হচ্ছে শিবু চক্রবর্তী। শিবু, আচ্ছা। বৃহস্পতিবার ছিল জন্মবার, তাই তো? হ্যাঁ। বেশ, আপনার ছেলের মেষ লগ্ন, তুলা রাশি, স্বাতী নক্ষত্র, দেবগণ, জানা ছিল? হ্যাঁ, এগুলো জানা আছে। হ্যাঁ, শনি বক্রী অবস্থায় রয়েছে। চারটা দেখি এবারে। লগ্নে বৃহস্পতি এবং কেতু একত্রে বসে রয়েছে, এটাকে গুরুচণ্ডাল দোষ বলা হয়। আর এবং সপ্তম স্থানে চন্দ্র রাহুযুক্ত হয়ে গ্রহণ দোষ সৃষ্টি করেছে। আপনার ছেলের দ্বিতীয়পতি এবং সপ্তমপতি শুক্র দ্বাদশ স্থানে তুঙ্গ হয়ে রয়েছে। এখানে আপনার ছেলে অর্থ রোজগার করলেও প্রচণ্ড পরিমাণে অর্থ বেরিয়ে যাওয়া বা কোনো জায়গায় ভুল ইনভেস্টমেন্ট করার একটা প্রবল পরিমাণে জায়গা দেখতে পাচ্ছি। 2 নম্বর, সপ্তম স্থানে চন্দ্র এবং রাহু একত্রে গ্রহণ দোষ, সপ্তমপতি দ্বাদশে থাকার জন্য ওর বিয়েতে প্রচণ্ড সমস্যা হয়। ওর বিয়ে হবে না, এবং বিয়ে যদি হয় তাহলে বিয়ে টিকতে দেবে না, বিয়েটা ছাড়াছাড়ি হয়ে যাবে। ডিভোর্স কিন্তু হবে না, বাট সেপারেট যেটাকে বলা হয়। 3 নম্বর যে জায়গাটা, সেটা হচ্ছে ও চাকরি করবে, জন্মস্থান থেকে যতটা দূরে থাকবে ততটা ওর জন্য ভালো। কম্পিউটার রিলেটেড বা ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কোনো লাইনের সঙ্গে যদি ও যুক্ত থাকে, সেটা ওর জন্য ভালো সুযোগ দেবে। এবং যতটা বেশি ও দূরে থাকবে ততটা ওর জন্য ভালো। মানে ওর কলকাতায় জন্ম, আপনি বসিরহাট থেকে বলছেন, আউট অফ ওয়েস্ট বেঙ্গল বা আউট অফ কান্ট্রিও যদি ও যেতে পারে ওর জন্য ভালো হবে। শুনবো আমি এবারে। আচ্ছা, আমার এখন কলকাতায় চাকরি করছে, ও হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছে। বেশ। হ্যাঁ, এখন হোটেলেই সার্ভিস করছে, কিন্তু আর্থিক মানে ইনকাম কম ছিল বলে বিয়েও করেনি। একটু বিয়ে থাকা কি দেওয়া যাবে এখন? তাহলে বিয়ে হবে না তো, বিয়ে হতে ডিলে হবে। সন্দীপ বললেন আগেই, আপনি শুনতে পেয়েছেন আশা করি। হ্যাঁ। ছেলের জন্ম সালটা কত সাল? 1977। হ্যাঁ। তাহলে 77, মানে আজ থেকে প্রায় 50 বছর আগে, ওর যে 49 বছর বয়স ওর। হ্যাঁ, সেটা হয়েছে, কিন্তু আমারও তো বয়স হয়েছে, একটা সংসারী হোক বলে জল ভাত দেওয়ার জন্য তো লাগবে, সেই জন্যই। ওর এত ইনকাম কম ছিল বলে বিয়ে করতে চাই। ইনকাম কতদিন ধরে কম ছিল? তাও ছিল অনেক দিন ধরেই। আপনার ছেলে চাকরি করছে কত বছর হলো? এই 10-12 বছর
হোটেল ম্যানেজমেন্টটা কি ও একদম রেগুলার মানে মানে ক্লাস? না, আগে তোমার হোটেল ম্যানেজমেন্ট পাস করলে কি হবে, হোটেলে সার্ভিস সেরকম ভালোভাবে মাইনের স্যালারিতে পাইনি। ও রেস্টুরেন্টেও কাজ করেছে, তারপর আস্তে আস্তে এখন 5 স্টার হোটেলে চাকরি করে। এমবিএ করেছে? না না, অত দূর যায়নি, আমার আর্থিক অবস্থা ভালো ছিল না দাদা। ওর বাবা খুব অল্প বয়সে মারা গেছেন তো, সেই জন্য। যাই হোক, তার মানে এখন মোটামুটি মাইনে পাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার যখন ছেলে, আপনি একটুখানি খুব মানে পরিষ্কারভাবে আমাকে একটা কথা বলবেন এবং সত্যি কথাটাই বলবেন। যখন ছেলে আপনার চাকরি করলো, চাকরি পাওয়ার পর যখন আস্তে আস্তে ও চাকরি ডেভেলপমেন্ট করছে, সেই সময় কোনো জায়গা থেকে আপনার একটা ইনসিকিউরিটি কাজ করতো যেখানে আপনি ছেলের বিয়ে দিতে চাননি? না না না, সেরকম কোনো ছেলে কোনো ভালোবাসাও করেনি, কিছু কোনো না না সম্পর্ক না, নেই। সেইটা বলেনি, ভালোবাসার কথা নয়। যখন এই ছেলের চাটে এটাই দেখাচ্ছে। যখন ছেলের মাইনে আস্তে আস্তে বাড়লো, আপনার মনে হয়েছে, আমি আরো ভেঙে বলছি, সন্দীপ একটু পোশাক পরিয়ে বললো, আমি সেটাও খুলে দিয়ে বলছি, আপনার কখনো মনে হয়েছে যে ছেলের বিয়ে দিলে ছেলে আপনার থেকে দূরে সরে যেতে পারে? না না না, আমি সেরকম মা নই। আচ্ছা, না, সেরকম সেটা মা বুঝলাম। যদি না হন তাহলে কিরকম মা, যেখানে ছেলে 49 বছর বয়স এখনো বিয়ে দিলেন না? কথা কি, আমি সম্বন্ধে অনেকজনকে বলেছি, আসল কথা আমরা তো ব্রাহ্মণ ছাড়া ছেলে বিয়ে করবে না। এই জায়গাটাই তো সমস্যা, এই জায়গাটাই আর সমস্যা। ওখানেই ওর সমস্যা হয়ে গেছে, অনেকবার বলেছি, অনেক ভালো তা ইন্টারকাস্টে মেয়ে দেখতে পেয়েছি, কিন্তু আচ্ছা শুনুন, ব্রাহ্মণ মেয়ে হলো, একটু দেখতে সুন্দর চাই না? না সেরকম নয়। সে না হলেও হবে সেরকম? হ্যাঁ, সেরকম না হলেও হবে, মানে তাকে ব্যাপারটা ব্রাহ্মণ ভালো। হতে হবে আর কি। ব্রাহ্মণ হতো মানে গায়ের রং খুব কালো, দাঁত বাঁকা, উঁচু? তাতে আপত্তি নেই, তাতে ব্যাপারটাই আপত্তি নেই। আর মানুষের বয়স কতটা হতে হবে? বয়স 40 42। আমার ছেলেরও তো বয়স হয়েছে না, দাদা। সবই আপনার ডিমান্ড ঠিক আছে, কিন্তু সব সত্ত্বেও আপনার যখন বিয়ে হলো না, বুঝতে হবে যে ছকে নিশ্চিতভাবে কোনো প্রবলেম আছে, যে কারণের জন্য ওর বিয়েটা দেরি হচ্ছে। সেটা আমার মনে হয় সন্দীপ সাজেস্ট করবেন। একদম, আমি এবারে বলি ভেঙে ভেঙে ব্যাপারটা। চন্দ্র রাহু যুক্ত হয়ে বসে রইল এবং তুলা রাশির ছেলে, এই প্রচন্ড মা অ্যাটাচমেন্ট, এবং আপনি মা হিসেবে আপনি ভালো করে কথাটা বুঝবার চেষ্টা করুন, আমি আপনাকে ব্লেম করছি না, এটাই স্বাভাবিক, এটাই হয়। আপনি মা হিসেবে খুব ছোট বয়সে ও বাবাকে হারিয়েছে আপনি বললেন, তো আপনার একমাত্র অবলম্বন আপনার সন্তান। কোনো একটা জায়গা থেকে এরা এত সমাজে এত কিছু নেগেটিভ কেস দেখে দেখে আপনার মনের মধ্যে একটা ভয়ভীতি কাজ করছিল, বিয়ে দিলে কি হবে, বিয়ে দিলে কি হবে, এবং তার সাথে হচ্ছে একটা বলে না যে নাকুচু ব্যাপার, আমি ব্রাহ্মণ মানে ব্রাহ্মণকে বিয়ে করব, এটা আপনার ছেলে কেন বলছে? আপনার ছেলেকে পুশ করা হয়েছে। তাহলে আপনার ছেলেকে যদি পুশ করা হয় ছোট থেকে, আপনারা ওই নিশ্চয়ই কালচারটা পুশ inherit করেছেন, করবে। কালচারটা একদমই তাই। Inherit কারণ এখনকার সময়ে কিন্তু এই ব্রাহ্মণ অব্রাহ্মণটা বড় ব্যাপার না, বড় ব্যাপারটা হচ্ছে বিয়েটা টেকা। কারণ আমরা ব্রাহ্মণের সাথে মুসলিম বিয়ে করেও সেই বিয়ে টেকে না, আবার অনেক সময় খুব সুন্দর সাকসেসফুল লাইফ লিড করে। তো সুতরাং এই বিয়ে টেকাটাই হচ্ছে সমস্যাজনক আপনার সন্তানের। এখন 49 বছর বয়স, আপনি 42 থেকে 43 বছরের একটি মেয়ে খুঁজছেন, আপনি ভালো করে জেনে গেছেন যে আপনার কিন্তু আগামী প্রজন্ম আর বাড়বে না। সুতরাং আপনি কি চাইছেন? তাকে জলটাও তো দিতে হবে বয়সকালে, একটা সাপোর্ট। এবং উনি বললেন এটাও যে আমি তো আর বেশি দিন বাঁচবো না। এই জায়গাটার ফিলটা আপনার এই বয়সে এসে হয়েছে, এটা কিন্তু আরো 20 বছর আগে হওয়া উচিত ছিল। ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন যদি পারেন। শেষ সময় ছেলের চন্দ্র এবং রাহু গ্রহণ দোষ, বুধ মঙ্গল বীজযোগ, বৃহস্পতি কেতু গুরুচণ্ডাল, এগুলোর প্রতিকার করেন, আগামী দিনগুলো ভালো থাকবে। ধন্যবাদ। একদম। চলুন, আরেকজন ফোনে রয়েছেন, নিয়ে নি চট করে। কে আছেন ফোনে? নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার, আপনাকে কোথা থেকে বলছেন দিদি ভাই? আমি উলুবেড়িয়া থেকে বলছি, হাওড়া জেলা উলুবেড়িয়া। রাইট। আচ্ছা, আপনি বলুন কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে বলুন, ছেলের জন্ম তারিখ বলুন। 1/12/1990, 1/12/1990, টাইম বলুন। রাত 11টা 15। 11টা 15। আচ্ছা, জন্ম স্থান বলুন। হ্যাঁ, উলুবেড়িয়া। উলুবেড়িয়া, বেশ। কি নাম ছেলের? চন্দ্র। হ্যাঁ, চন্দ্র। চন্দ্র। হ্যাঁ আচ্ছা, শনিবার ছিল জন্মবার, তাই তো? হ্যাঁ, শনিবার ছিল। এবার শনিবার রাত 11টা 15, ওই নিয়ে ওইটা শনিবারই হবে তো? হ্যাঁ, 12টা বাজেনি যখন শনিবারই হবে, রাত 11টা 15 শনিবার, স্বাভাবিক ব্যাপার। আচ্ছা। সিংহ লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, রাক্ষসগণ বা দেবাড়িগণ আপনার ছেলের জানা ছিল? হ্যাঁ, ওইটা জানা ছিল। যেদিন জন্মেছিল ওই দিন পূর্ণিমা ছিল? হ্যাঁ, ওইটা ঠিক জানিনি। ও বেশ, ওটা জানা হয়নি। এতদিন আগের কথা মনে থাকে আর? মঙ্গল আর বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে। এ কি আপনার ছেলের তো চার্টের মধ্যে
রাশিগত মাঙ্গলিক দোষ রয়েছে এবং সপ্তমপতি শনি বুধযুক্ত হয়ে ভীষণ খারাপ ম্যারেজ লাইফ। জানি না বিয়ে হয়েছে কি না, বিয়ে হলে বিবাহিত লাইফ টিকবে না এবং আপনার যে বৌমা সেই বৌমা সঙ্গে থাকবে না, এটা সেপারেশন বা ছাড়াছাড়ি বা ছন্নছাড়া যোগ রয়েছে। 2 নম্বর, আপনার ছেলের চাকরি বাকরির দিক থেকে খুব একটা সুইটেবল বা অর্থনৈতিক দিক থেকে খুব একটা স্টেবল হবার জায়গা নেই। বৃহস্পতি তুঙ্গে কিন্তু কেতু যুক্ত, প্রচণ্ড অর্থ লসের জায়গা, অর্থ বেরিয়ে যাবে, অর্থ আসার জায়গায় ব্লক হবে। আরেকটা জিনিস হচ্ছে যে ওর চার্টের মধ্যে আমি একটা আইনি জটিলতা দেখতে পাচ্ছি, ও একটা আইনি জটিলতায় ফেঁসে যাওয়ার জায়গা রয়েছে। এই জায়গা থেকে ভীষণ সাবধান। প্রথম একটু বলুন দেখি বিয়ের জায়গাটা, ওকে বিয়ে হয়েছে আদৌ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর এখন ভালো আছে, বৌমা সুখী কেমন- দাম্পত্য হ্যাঁ, জীবন? বৌমা কেমন আছে? বিয়ে হয়েছিল। তারপর তা ওরা মেয়েটা একটা অসুখ আছে বলে ওরা না জানিয়ে দিয়েছিল, তো সেটা আমরা জানাতে তখন ওরা নিয়ে যেতে এবার আর আমরা আনতে যেতে আর পাঠাইনি। মেয়েটার কি এটা অসুখ নিয়ে- ছিল? এই রাত ভোর 4টে বাজলেই একটা কি এরকম গঁ গঁ করতো, মানে ওই ঠিক অসুখটা ধরা যায়নি। অসুখটা ধরা যায়নি, এটা আর হয়? ওই- এটা কতদিন আগে হয়েছে? আপনারা তো সব আজকে সব বিনৌমাস তথ্য দিচ্ছেন। ভোর 4টে বাজে ঘ ঘ করতো, কারুর বউ ভোর 4টে বাজে ক ক করবে। ওইটা তমলুকে নিয়ে গেছিল, বড় ডাক্তারকে দেখেছিল, সেইগুলো আমার দিকে সেই সব কাগজপত্র কিছু দেয়নি। কি তো আমরা কারণে ওইটা- হয়েছিল, কি কারণে হচ্ছে গ গ শব্দ ভোর 4টে থেকে? কি কারণে কিছু নয়, এমনি ঘুমোচ্ছিল, ঘুম থেকে ওই রকম ভাবে হয়। দিয়ে কি মাঝে আপনার মাঝে। ছেলে কি ভয় পেয়ে গিয়েছিল ভীষণ? হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে বুঝুন এগুলো তো কতদিন আগে হয়েছে এই ঘটনা? হ্যাঁ অনেকদিন আগে। না না, প্রায় আচ্ছা, ওর বিয়ের কদিন পরে হয়েছে আগে তাই বলুন। বিয়ের 1 মাস পরেই হয়েছে। 1 মাস মানে কি 29 দিন গ গ করেনি, 30 দিনের দিন করলো? ওইটা 1 মাস পরে হয়েছে, মানে কি বাড়িতে তো ওইটা হতো মাঝে মাঝে। হ্যাঁ। অন্যরকম হওয়া উচিত, সেখানে কি করে যাই হোক, এখন ব্যাপার হচ্ছে যে ছক দেখুন কত রকম ভাবে ডিস্টার্ব ক্রিয়েট করে, বুঝতে পারছেন? সন্দীপ প্রথমেই বলেছেন যে ওর বিবাহিত জীবন ভালো হবে না, সেটা যেরকম আওয়াজই হোক না কেন, কিন্তু ব্যাপার হচ্ছে বিবাহিত প্লিজ বিবাহিত জীবন ভালো হবে না। একদমই তাই, একদমই তাই। আমার খুব খারাপ লাগছে আপনি এইভাবে এক্সপ্লেন করলেন, আমি হাসছি বলে, কিন্তু আমি যেমন হাসছি আপনি মা হয়ে কাঁদছেন। তো আপনার ছেলের চার্টের মধ্যে ভীষণভাবে ম্যারেজ লাইফটা খারাপ। আজকে আপনি একটা উদাহরণ দিলেন যে আপনার বৌমা ভোর 4টের সময় গঁ গঁ করতো, তো এইটা একটা উদাহরণ আপনি পেয়েছেন তাই দিয়েছেন। আপনি যদি অন্য কাউকে বিয়ে দিতেন, অন্য কোনো মেয়ের সাথে বিয়ে দিতেন, তারও কোনো না কোনো সমস্যা থাকতো, কারণ ছেলের চারটে সমস্যা, এবং এই জায়গার কিছু না কিছু একটা হতোই, এর আগে করা উচিত ছিল। কিছু না কিছু একটা অবশ্যই, হতোই প্রবলেম। অবশ্যই। দেখুন তার মানে কত সাধারণ, এবং মানে আমি কি বলবো, দেখুন বিয়ে ভাঙে আমি জ্যোতিষ প্রোগ্রাম করছি এখানে 16 বছর 17 বছর হয়ে গেল। প্রথম এইরকম একটা কারণ শুনলাম যে যার জন্য বিয়ে ভেঙেছে, প্রথম। নানা করে কয়েক হাজার হাজার মানুষের ফোন এবং অ্যাটেন্ড সব করেছে। থেকে বড় ব্যাপারটা হচ্ছে যেটা আপনি বললেন না, যে মেয়েটির শারীরিক প্রবলেম ছিল, মেয়েটির শারীরিক প্রবলেম ছিল, আপনি বিয়ের পর জানতে পারলেন। যদি আপনার ছেলের কোনো শারীরিক প্রবলেম থাকতো যেটা আপনাকে বলেনি, ও সেক্সুয়াল প্রবলেম রয়েছে, আপনি জানেনই না, এবং বিয়ের পর জানতে পারলো, তখন কি হতো? আপনি এই জায়গাটা ট্যালি করবেন। আরেকটা জিনিস হচ্ছে, আমরা এখানে যে প্রোগ্রাম করছি না, যে যৌন রোগ সারাবার জন্য নয়। সুতরাং আমি ফার্স্ট ফোনটা থেকে বলবো, যারাই ফোন করবেন নিজের সন্তানের নাম বলতে পারলেন ফোন করবেন, না হলে করবেন। একদম। চলো আমি চট করে ঠিক আছে, ব্যাস আমি চট করে চেম্বারগুলো বলে দিই। 22 তারিখ হচ্ছে বোলপুরে চেম্বার রয়েছে, মানে আগামীকাল। 23 তারিখ হচ্ছে হাজরায় চেম্বার রয়েছে কলকাতা। 24 তারিখে সিউড়িতে বীরভূমে চেম্বার রয়েছে, ইমিডিয়েট যোগাযোগ করবেন। 25 তারিখ আলিপুরদুয়ার, 26 তারিখ কোচবিহার, 27 তারিখ শিলিগুড়ি, 29 তারিখ অন্ডাল, 30 তারিখে হাওড়াতে চেম্বার রয়েছে সন্দীপের। 14/6-তে চেম্বার রয়েছে বর্ধমানে, অর্থাৎ জুনে চলে গেলাম। 15 তারিখ হচ্ছে দুর্গাপুর, 16 তারিখ রামপুরহাট, 17 তারিখ বালুরঘাট, 18 তারিখ ব্যারাকপুর, 19 তারিখ আসানসোল, 24 তারিখ হচ্ছে গুয়াহাটি, 29 তারিখ হচ্ছে বাঁকুড়া, এবং 20 তারিখ হচ্ছে আগরতলা। ফোন করবেন আপনারা 9932337820, 9851815653, 8900394947 এবং 8798356920 নাম্বারে। ইউটিউব থেকে প্রোগ্রাম সার্চ করে নেবেন, বিস্তারিত থাকবে। পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সন্দীপকে, নমস্কার সবাইকে।